মানে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় কালো টাকা উদ্ধার হচ্ছে। এরা তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী। এদের সোর্স অফ ইনকাম কি? দাদা আপনি কি যাবেন? আমি কি যাবো না সেটা আমি জানি, আমার যখন আমার তখন জানাবো। I oppose the introduction of the Electricity Amendment Bill. This is an anti-people bill. The bill clearly violates the principle of cooperative federalism in our country. ये बिल्कुल किसानों के साथ धोखाबाजी है। जो सब्सिडी मिलता है किसानों को वो मिलता रहेगा, इसमें कहीं उसे संबंध प्रावधान नहीं है। নিউজ 18 বাংলায় স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। শাসক দলের নেতা মানে কি প্রচুর ক্ষমতা, প্রচুর প্রতিপত্তি? তার মানে কি প্রচুর সম্পত্তিও? কেন বলছি, 2011 রাজ্যে ক্ষমতা এসেছে তৃণমূল কংগ্রেস। তবে 5 বছরের মধ্যে শাসক দলের 19 নেতার সম্পত্তি এমন কি বাড়লো যে 2017 একটি জনস্বার্থ মামলা দায়ের হয়ে গেল। আর ওই মামলাতে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে অন্তর্ভুক্ত করলো আদালত। আর এর পিছনে কি বঙ্গে বহু চর্চিত টাকার পাহাড় রয়েছে? প্রশ্ন উঠছে। তবে সবার প্রথমে প্রতিবেদন। বঙ্গে এখন চর্চার কেন্দ্রে টাকার পাহাড়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এরই মাঝে সোমবার 5 বছর পুরনো সম্পত্তি মামলায় ইডিকে যুক্ত করল কলকাতা হাইকোর্ট। 2017 সালে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয় 2011 থেকে 2016 সালের মধ্যে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের সম্পত্তি কয়েক গুণ বেড়েছে। মামলাকারী আর্জি এর নেপথ্যে কোনো আর্থিক দুর্নীতি রয়েছে কিনা খতিয়ে দেখা হোক, প্রয়োজনে তদন্ত করানো হোক কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে। 5 বছর পুরনো এই মামলায় এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। দু 2017 সালে দায়ের হওয়া মামলায় অভিযোগের তীর তৃণমূলের 19 জন নেতার বিরুদ্ধে, যার মধ্যে অনেকেই মন্ত্রী। তালিকায় নাম শোভন চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, অর্জুন সিং, গৌতম দেব, ইকবাল আহমেদ, ফেরহাদ হাকিম, স্বর্ণকমল সাহা, ব্রাত্য বসু, অরূপ রায়, জাভেদ খান, অমিত মিত্র, রেজ্জাক মোল্লা, সুব্রত মুখোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সাধন পাণ্ডে, সব্যসাচী দত্ত, শিউলি সাহা এবং বিমান বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে শোভন চট্টোপাধ্যায় এখন তৃণমূলে নেই। সাধন পাণ্ডে এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। আমাদের স্পিকার শ্রীযুক্ত বিমান বন্দ্যোপাধ্যায়, যার অ্যাসেটের পরিমাণ সর্বোচ্চ। আমার প্রশ্ন যে এরা তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী। এদের সোর্স অফ ইনকাম কি? যেখানে এদের লাখ লাখ কোটি কোটি টাকার যে আয়, এই আয়ের উৎসটা কি? এই নেতা বা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি, তার আর্থিক অপরাধ খুঁজতে এবার মামলায় ইডিকে অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আদতে ইডি তদন্তে নামবে কিনা তা জানার জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। এই কারণেই প্রশ্ন উঠছে, ক্ষমতায় এলেই কি নেতাদের সম্পত্তি বাড়ে? অর্থাৎ ক্ষমতা এবং সম্পত্তি কি রাজনৈতিক নেতাদের প্রথম টার্গেট হয়? এই প্রশ্নের উত্তর খুঁজবো। আমার সঙ্গে যারা যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিনি। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি, কংগ্রেস নেতা সন্দীপ, আমার সঙ্গে রয়েছেন তপন দা, রয়েছেন সিপিআই নেতা, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্যানর্দা, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমন ভট্টাচার্য। তবে সবার প্রথমে বৈশ্যানর্দা, আপনার কাছে জানতে চাইবো, এই যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় অন্তর্ভুক্ত করা হলো 19 জন নেতা মন্ত্রীর নাম, যেখানে ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক, একাধিক প্রথম স্তরের নেতাদের নাম, সেটা কি কোথাও একটা চাপে পড়লো তৃণমূল কংগ্রেস? আমার প্রথম বলা যে 2017 সালের মামলা 2022 সালে এসে মহামান্য আদালত, নিশ্চয়ই একটা, আমি আদালতের প্রতি আমার আছে, সম্পূর্ণ আস্থা আছে এবং বিশ্বাস আছে। আমি নিজেও ওকালতি করি এবং আমার সেখানে তার নিশ্চয়ই তিনি তার রায় দিয়েছেন। তো তৃণমূল কংগ্রেসের যে 19 জন নেতার নামে বলছেন, তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত।
ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারে আছে, আর সারা ভারতের আরো যে অঙ্গরাজ্য আছে তাতে অন্যান্য রাজ্যের সরকার আছে, মানে অন্যান্য পার্টিরও সরকার আছে। তো দুর্নীতি প্রসঙ্গ যখন আসছে তখন আমার মনে হয় সারা ভারতবর্ষে যত পলিটিক্যাল লিডার আছে তাদের সকলের ব্যাপারেই আনা হোক। আর আমি সত্যি কথা জানতে উৎসাহী যে শুভেন্দু অধিকারী তার বাবা ভাইয়ের নামে বাংলায় দুর্নীতিপর নেতাদের তালিকা রেখেছে, তাদের মানে সারদা নারদা, কন্টাই শ্মশান, কন্টাই পৌরসভার আর্থিক তছরূপ পশ্চিমবঙ্গে অধিকারী পরিবারের উপহার দিয়েছে। এইগুলো একটু আমার জানবার দরকার আছে। এটা তো বিরোধীদের কথা বলছেন বৈষ্ণবদা, বিরোধীরা তো সেই জায়গা থেকে প্রশ্ন করছে তাহলে এই 19 নেতা মন্ত্রীর নাম আসাতে এবং 2022-এ যে ইডিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাতে কি তৃণমূল চাপে রয়েছে এই মুহূর্তে? কোনো চাপে নেই। আপনি বাম আমলে যে 48 কোটি টাকা এসএস স্ক্যামে দুর্নীতি হয়েছিল, সূর্যকান্ত মিশ্র তার স্ত্রীর নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন করেছিল, সবটাই তদন্ত হোক না। ও আজকে অনেকগুলি নাম আপনি দেখালেন এখানে টিভিতে, তার মধ্যে একজন আমার আলিপুর কোর্টে আমি যখন ওকালতি করি তিনি আমার সিনিয়র ছিলেন, এখন বর্তমানে স্পিকার। আমি ওনার লয়ার হিসাবে ওনাকে আমি পেয়েছি এবং খুব ভালো একজন দক্ষ আইনজীবী হিসাবে আমি ওনাকে চিনি। তো সাধারণভাবে অনেক রকম কেলেঙ্কারি আছে ভারতবর্ষে, লোহাচুর কেলেঙ্কারি 337 কোটি টাকা তছরূপ হয়েছে, এই বিভিন্ন রকম কেলেঙ্কারি আছে। বলছে যে সবার বিরুদ্ধেই তদন্তটা হোক, সবাই, যে কোনো একটা রাজনৈতিক দল নয়, জনস্বার্থ নয় রাজনৈতিক স্বার্থ বলে অভিযোগ। শ্রমিকটা 2017 সালে করা মামলা, কোনো লিস্টকে মেনশন করেছিল যে ইনি মামলা করেছেন, লিস্ট করার পর এসেছে 2017 থেকে 22, মানে গঙ্গা বক্ষ দিয়ে অনেক জল পার করে গেছে। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি যাকে পশ্চিমবঙ্গবাসী যে নিজে সেলফ ডিক্লেয়ার্ড সততার প্রতীক হিসাবে ঘোষণা করেন, তার ভাতৃবধূ কেএমসি ইলেকশন কন্টেস্ট করলেন। তার পেশা আমরা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব সচ্ছল পরিবার থেকে আসে, তার পরিবার খুব সচ্ছল তা তো নয়, বাংলার মানুষরা জানে না। দেখলাম আমরা কাজরি বন্দ্যোপাধ্যায় প্রফেশন হচ্ছে সোশ্যাল সার্ভিস, তিনি এফিডেভিট ফাইল করেছেন, অ্যাসেট ডিক্লেয়ার করেছে 5 কোটি টাকার। কোন সোশ্যাল সার্ভিস করলে, জনসেবামূলক কাজ করলে 5 কোটি টাকার অ্যাসেট করা যায়, এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার বাংলার জনগণকে জানিয়ে দেয়, বাংলার জনগণ সেটাই করবে, সেখান থেকে তারাও কিছু ইনকাম করতে পারবে। বৈশাখদা যে কথা বলেছেন পার্শিয়ালি ট্রু, প্রত্যেকের ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। তো এই 19 জনের নামে যিনি করেছেন, বৈশাখদা নিজেও আইনজীবী, একটা মামলা ফাইল করুক, খেটে খুঁটে করুক। আমরা দেখলাম ফিরাদ হাকিম 2021 সালে তিনি এফিডেভিট ফাইল করেছিলেন ভোটের সময়, আবার কেএমসি ইলেকশনের সময় ফাইল করেছেন। 7 মাসে হিসাবে পার ডে এটা হিউজ, কটা সংবাদ মাধ্যমে বেরোলো, আমার জাস্ট নাম অ্যামাউন্টটা মনে নেই, পার ডে দেখা গেল আর হিউজ ইনকাম তার বেড়েছে। লকডাউন পিরিয়ড, পুরো দেশ বন্ধ, পুরো রাজ্য বন্ধ, ওই সময় ইনকাম বাড়লো, ভালো তো, কেউ উন্নতি করছে, ইকোনমিক স্টেবিলিটি আছে তার লাইফে, ভালো, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু সে ওয়েটাও একটু বলে দিক বাংলা সাধারণ মানুষকে, বাংলা সাধারণ মানুষ উপকৃত হবে। বিভিন্ন সেক্টরে আমরা দেখছি। আরেকটা তৃণমূলের আরো একজন কাউন্সিলর আছে তারক বাবু, তারক সিং, তার পরিবারের দুজনও নিশ্চয়ই কাউন্সিলর, বা তৃণমূলের যে কোনো কাউন্সিলরকে দেখে নাও, কাউন্সিলরকে দেখো, পঞ্চায়েত প্রধানকে দেখো, যাদের একটা চা খাওয়ার টাকা ছিল না, আজ স্করপিও দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা সম্পত্তি, উৎস কি? আর একটা লাস্ট বৈশাখদা বললো না, লেফট রিজিমে একটা বড় স্ক্যাম হয়েছিল, লেফট চলে গেছে 11 বছর হয়ে গেল, 11 বছরে লেফট রিজিমের স্ক্যাম গুলোকে বৈষ্ণব দ্বারা সামনে নিয়ে আসছে না কেন? আমরা দেখতে যাই তো বামপন্থীরা কি কি স্ক্যাম করলো, সামনে আসছে। এটা নিয়ে আমি তপনদার রিঅ্যাকশন নেব, তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং যাদের নাম, অর্থাৎ 19 জনের মধ্যে যাদের নাম রয়েছে, আমরা 3 জনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে শুনবো গৌতম দেব, তিনি এই জনস্বার্থ মামলা প্রসঙ্গে, এই অভিযোগ প্রসঙ্গে কি বলছেন? 100%, 200% এত ভেগ এবং এত উইদাউট এনি সাবস্টেন্স কেস লড়বো, জীবনে কোনো মামলা হারিনি, এটুকুন বলতে পারি, কোনো জীবনে কোনো অনৈতিক কাজ করি। গৌতম দেব তিনি বলছেন যে তার এই ধরনের যদি মামলা লড়তে হয়, তিনি কোনো মামলায় হারেননি, তিনি মামলা লড়তেও রাজি, এই সমস্ত অভিযোগের কোনো ভিত্তি নেই। তপনদা, আপনি কি বলবেন? একটা কথা বলি, যে মিডিয়াই প্রচার করছে এবং সবাই জেনে গেছে সারা পশ্চিমবাংলায় 11 সালের পর থাকতে একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের সরকার চলছে, যে দুর্নীতি সারা পশ্চিমবাংলায় যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার থাকতে শুরু করে বিভিন্ন জায়গায়, মন্ত্রী কেন বলছেন, নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তারা আজকে মালিক হয়ে গেছে এই বছরের মধ্যে। এটা তো মানুষ চোখে দেখছে, মিডিয়ার কাছে যেতে হবে না, মানুষ চোখে দেখছে। তারপরে সারদা নারদা থেকে আরম্ভ করে এখনকার যে পরিস্থিতি
প্রকাশিত হয়েছে, প্রাক্তন মন্ত্রী এখন কোথায় আছেন আপনারা জানেন সবাই। তারপরে আজকে অনুব্রতের মতো নেতা, তাকে কি অবস্থায় যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন। বিভিন্ন জায়গায় অভিযোগ উঠেছে, এগুলো অভিযোগ নয়, এগুলো সত্য প্রমাণ। কিন্তু আপনি এক্ষেত্রে কি বলবেন যে শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে না, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এই তদন্ত হওয়া প্রয়োজন বৈশালার দ্বারা যে দাবি করছেন? রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করার কথা মানুষও এখন বিবেচনা করছে না, বরং মানুষ এই সমস্ত রাজনৈতিক দলের কথা শুনে, তাদের এই সমস্ত প্রচার দেখে তারা নিজে লজ্জাবোধ করছে, তারা পাবলিকই লজ্জাবোধ করছে। রাজনীতিটা এখন টাকার উৎস হয়ে গেছে। এই কথাটাকে যদি সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে মিলিয়ে নিয়ে যাওয়া তাহলে মুশকিল হবে। বৈশানবাবু যেটা বলছেন, অনেক চেষ্টা হয়েছিল সূর্যবাবুর বিরুদ্ধে, অনেক চেষ্টা হয়েছিল তার স্ত্রীর বিরুদ্ধে, কিন্তু ওনারা ক্ষমতায় আসার পরেও সেটা কিন্তু পারেননি, দেখাবার চেষ্টা করতে পারেননি। অর্থাৎ বিরোধিতার জন্যই এই উদাহরণগুলো তুলে ধরা হয়, কিন্তু সেরকম ভাবে কোনো রকম কিছুই ব্যবস্থা করতে পারেনি তৃণমূল। সন্দীপা আমার কয়েকটা লাইন বলতে ইচ্ছে করছে। এত বিপুল সোনা কাহার, কোথায় এমন টাকার পাহাড়, কোথায় এমন অর্থক্ষেত্র তলে তলে মেশে, এমন কালো টাকার ঢেউ খেলে যায় উন্নয়নের বেশে। আমরা তো দেখছি গত 11 বছর ধরে উন্নয়ন কি হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস নিজেদের দলে নিজেদের গায়ে কাদা লাগিয়েছে, এখন বাকিদের গায়েও সেই কাদাটা লাগাতে চাইছে। এইটাই হচ্ছে আজকের দিনের মোদ্দা কথা। আজকে রাজ্যের প্রতিটা মানুষ এই মনোভাব নিয়ে চলছে। মানে আমরা বুঝতে পারছি না তৃণমূল দল নিজেদেরকে কি ভাবছে। তৃণমূল দল কি নিজেদেরকে ভাবছে যে আমরাই সর্বেসর্বা, আর মানুষ মূর্খ, মানুষ বোকা, মানুষ কিছু বোঝে না? দেখুন, এই তদন্তগুলো তো মানুষ দীর্ঘদিন ধরে ডিমান্ড করে আসছিল, কিন্তু তারপর সেখানে আজকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট সেই জিনিসটাকে শতপ্রণোদিতভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে। তো সেখানে দাঁড়িয়ে বারবার যদি তৃণমূল কংগ্রেস বিরোধীদের দিকে আঙুল তোলে, যে বিরোধীরা অভিযোগ করছে, মিথ্যে কথা বলছে, তাহলে একটা কথা বলুন আপনারা, তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করতে চাইছি, বুকে হাত রেখে আজকের দিনে আপনারা বলতে পারবেন যে আপনাদের তৃণমূল দলের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেনি? এই কথাটা জাস্ট বুকে হাত রেখে আমাদেরকে বলে দিক আজকে, বা হাইকোর্টে গিয়ে বলে দিক। এটা খুব পরিষ্কার ভাবে বলছি যে তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন, কোন রকম কোন জায়গায় কোনো অন্যায়কে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা তো সিবিআই কে লেলিয়ে দিয়েছে বিজেপি, ইডি কে লেলিয়ে দিয়েছে। একসময় এই সিবিআই কে খাঁচায় বন্ধ করা তোতাবাকি বলা হয়েছিল, আজকে সেই সিবিআই কে ইডি কে ব্যবহার করা হচ্ছে। এই যে আপনারা বলছেন যখনই, তখনই একটা কথা বলা হচ্ছে যদি কিছু নাই করে থাকে, যদি কোনো দুর্নীতি না থেকে থাকে, তাহলে সিবিআই ইডি কে এত ভয় কেন? এই পাল্টা প্রশ্ন ভয় পাচ্ছি না তো আমরা, তো কোনো জায়গায় ভয় পাচ্ছি না, কোনো ইনভেস্টিগেশনে তো আমরা ভয় পাচ্ছি না, কিন্তু মোটিভেটেড ইনভেস্টিগেশন যে সিবিআই করে এটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে। এটা আমরা বলি কাছে যাব। সুমনদা, আমি কয়েকটা উদাহরণ দিতে চাই, মায়াবতীর কথা বলতে চাই, আমি আরো বহু নেতা, লালু প্রসাদ যাদবের কথা বলতে চাই, জয় শাহর কথা বলতে চাই, যাদের সম্পত্তি রীতিমতো চোখ ধাঁধানো। তবে আমি এই উদাহরণগুলো দিয়ে তৃণমূলের এই 19 জন নেতা মন্ত্রীর বিরুদ্ধে যে বিপুল পরিমাণ সম্পত্তি বাড়ানোর অভিযোগ করছে সেটাকে ডিফেন্ড করতে চাইছি না। তা আমার প্রশ্ন, রাজনৈতিক নেতা মানে তাদের ক্ষমতা এবং সম্পত্তি টার্গেট। দেখুন শর্মিষ্ঠা, আপনি যেটা বললেন, আমি যদি সেই উদাহরণটা দিয়ে কাউকে ডিফেন্ড করার না প্রসঙ্গোত্তরে বলি, দেখুন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা বেসিক্যালি একটি এনজিও, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। তারা প্রতি নির্বাচনের সময় যে তালিকা প্রকাশ করে, অর্থাৎ আগের নির্বাচনের সময় কোনো বিধায়ক বা মন্ত্রীর সম্পত্তি কত ছিল এবং পরের নির্বাচনের সময় কত হলো, তার ভিত্তিতে এই মামলাটা হয়েছে। দ্য ইন্টারেস্টিং পয়েন্ট ইজ যে এটা ভারতবর্ষের এই অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস কিন্তু ভারতবর্ষের সমস্ত রাজ্যে করে, ইলেকশন ওয়াচের ক্ষেত্রে করে। আপনি যাদের নাম বললেন, ধরুন জয় শাহ, যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে, তার সম্পত্তি যখন বাড়ে তখন কিন্তু সেখানে কোনো ইডি হয় না। এবং আমি অবশ্যই বলবো যে রাজনৈতিক নেতাদের সম্পত্তি বাড়ার ক্ষেত্রে তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হোক, কিন্তু সন্দীপা দেবীদের যেটা ভাবতে হবে, কংগ্রেস দিল্লিতে বলবে যে ইডি কেন রাহুল গান্ধীকে টার্গেট করছে, আর পশ্চিমবাংলায় হলে সেটা ঠিক হয়ে যাবে। কোনো ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। এবং আমি নিজের জায়গা থেকে বিশ্বাস করি সিবিআই এবং ইডিকে গত 8 বছরে বিজেপি সরকার যেভাবে ব্যবহার করেছে, এবং তার জন্য আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দেব না, মহারাষ্ট্রে সঞ্জয় রাউত, যিনি সেদিন পর্যন্ত কংগ্রেসের সতীর্থ ছিলেন, বা পি চিদাম্বরম, তাদেরকে যেভাবে টার্গেট করা হয়েছে, তারপর ইডি কোনো তদন্ত করলে ভালো তদন্ত করবে, এটা যদি পশ্চিমবাংলার কংগ্রেস বলেও আমি জানতে চাইবো সর্বভারতীয় কংগ্রেস কি বলছে। পয়েন্ট নাম্বার 3, আপনি যে ইম্পর্টেন্ট প্রশ্নটা তুললেন যে এইগুলো নিয়ে কি তদন্ত হবে,
দেখুন আপনি আরেকটা নাম নিজেই বলেছেন, লালু প্রসাদ যাদব। ফলে বিহারে যদি কালকে লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমারের সরকার তৈরি হয়ে যায়, তাহলে দেখবেন যে বিজেপির গোটা ফোকাসটা কিন্তু পশ্চিমবাংলা থেকে বিহারে চলে গেছে। তখন লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে নিশানা করা হবে। তখন কিন্তু আপনি অনুব্রত মণ্ডলকে ডাকা হচ্ছে কিনা, এসএসসি স্ক্যামের বাকি কি হলো, এগুলো নিয়ে কোনো আলোচনাই শুনতে পাবেন না। যেমন আপনি এখন শুনতে পান না যে রাজস্থানে অশোক গেহলট, কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তার আত্মীয়দের বিষয়ে সিবিআই বা ইডি যে তদন্ত করছে। So BJP is selective on choosing the issues and choosing the sub targets also. আপনি মানে এটা পুরোটাই তো হয় যে কোন রাজ্যে কখন বিজেপি কতটা অগ্রাধিকার, রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা। কিন্তু সাধারণ মানুষের কাছে যখন এই বিষয়গুলো উঠে আসে, তখন সাধারণ মানুষের মনে তো প্রশ্ন ওঠে, কারণ কয়েকদিন আগে তারা টাকার পাহাড় দেখেছে এবং তারা রোজই হয়তো সন্ধ্যেবেলা অপেক্ষা করছেন, আজ ইডি সেখানে হানা দিল, আজ কত টাকা উদ্ধার হবে। এবং সাধারণ মানুষের ক্ষোভ যে আমাদের টাকাতে রাজনৈতিক নেতাদের প্রতিপত্তি সম্পত্তি বেড়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ। আমি গৌতম দেবের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি, এবার শুনবো শিউলি সাহা এবং বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলছেন। 16 সালে যে কেসটা হয়, সেই কেসের আমি যখন রিপ্লাই কিন্তু দিয়েছিলাম কোর্টকে যে এই সম্পত্তি বৃদ্ধির কারণ কি, আমার রিপ্লাইটাও আমি কিন্তু কোর্টকে দিয়েছিলাম। আমি জানি না কিভাবে কি হলো, দেখা যাবে, সম্মুখীন হব, যা সত্য তাই হবে। শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা, সম্মান পুরোটাই কোর্টের প্রতি আছে, ইডির প্রতিও আছে। আমি 3 বার ভোটে লড়েছি, আমার প্রতিটি হলফনামা ইলেকশন কমিশনে দেওয়া আছে। আমি এই আপনারা গণমাধ্যমে আছেন, আপনারা হলফনামা মিলিয়ে দেখুন যে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে। যদি কোথাও কোনো অস্বাভাবিকতা থাকে, আমি বলতে পারি যে আমি তো মানে রাজনীতিতে থাকবো না। বৈষ্ণব তখন বললেন যে সিবিআই ইডিকে ভয় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস। অবশ্যই এই ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় তাদের বিষয়ে তদন্ত চালাচ্ছে, এবং আমি অবশ্যই সন্দীপা আমি পরে সুমনদার রিয়াকশনটা নেব। কিন্তু বৈষ্ণবদা এখানেই তো প্রশ্ন উঠছে, অনুব্রত মণ্ডল তাকে 9 বার ডাকা হয়েছে, তিনি বারবার হাজিরা দিচ্ছে না। একবার মুখোমুখি হয়েছেন, আজও তিনি হাজিরা দিলেন না। যে শারীরিক অসুস্থতার কারণ দেখালেন, এসএসকে বলছে না, তিনি এখন আপাতত সুস্থ রয়েছেন, বাড়িতে থাকতে পারেন। অনুব্রত মণ্ডলের তো লয়ার সেটা তার রিপ্লাইয়ের মধ্যে দিয়ে, ইমেলের মধ্যে দিয়ে সিবিআইকে জানিয়েছেন। তো আপনারা এক পেশায় বললে তো হবে না। আজকে তো ইডি ডেপুটি ডিরেক্টর সুবোধ কুমারকেও কলকাতা পুলিশের স্ক্যানারে আমরা দেখতে পাচ্ছিলাম যে রাঁচির আইনজীবী রাজীব কুমার যে তোলাবাজিতে যুক্ত, যাকে ব্যাংসাল করে দেখাচ্ছিল, তার 16টি ফ্ল্যাট, 3 তলা বাড়ি, 7 একরের ফার্ম হাউস হদিশ পাওয়া গেছে। এবং এই বিষয়ে ইডি কি করেছে, এবং দেখা যাচ্ছে যে তার ফোন কল রেজিস্টার থেকে যে সুবোধ কুমারের সঙ্গে তার যোগাযোগ ছিল ইডির অফিসারের সঙ্গে। সুতরাং ইডি, একটু আগে সুমন বলছিলেন যে ইডি বা সিবিআই কি বেছে বেছে তদন্ত করে, মানে বিজেপির আশ্রয়ে যারা আছে তাদের যদি সম্পত্তি বাড়ে তদন্ত করতে পারবে না, তাদেরকে জয়সার কোটি কোটি টাকা কোথা থেকে হলো, বিজেপির পার্টির নেতারা কি করে ফুলে পেঁপে উঠেছে, সে ব্যাপারে ইডি বা সিবিআই করতে পারবে না। পার্টিকুলারলি বিরোধী দলকে, এমনকি আজকে কংগ্রেস এখানে বলছেন, কিন্তু কংগ্রেসের সোনিয়া গান্ধী তো ইডি আর সিবিআই এর বিরুদ্ধে রাস্তায় নেমে রাহুল গান্ধীরা প্রতিবাদ করেছেন। সুতরাং পশ্চিমবাংলার তৃণমূলের বিরুদ্ধে ইডিকে ব্যবহার করা হচ্ছে, আর ওখানে ব্যবহার করা হচ্ছে, দুটোর মধ্যে ওরা একদম। সন্দীপার রিয়াকশন, আমি সন্দীপার রিয়াকশন অবশ্যই নেব। তবে বৈষ্ণবদা আমার একটা কথা, যে সিবিআই হাজিরা বারবার কেন এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল? না না, অনুব্রত মণ্ডলের লয়ার, হ্যাঁ অনুব্রত মণ্ডল, শুনুন, অনুব্রত মণ্ডলের যিনি লয়ার আছেন, তিনি তার গ্রাউন্ডস দিয়ে কি কারণে তিনি যেতে পারছেন না, তার কি শারীরিক অসুস্থতা আছে, সেটা কমিউনিকেট করেছে। আমি অবশ্যই সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরবো যে কোন গ্রাউন্ডে অনুব্রত মণ্ডল সিবিআই হাজিরা বারবার এড়িয়েছেন, এবং আজও কোন গ্রাউন্ডে সিবিআই হাজিরা এড়ালেন। একবার সেই প্রতিবেদনে নজর রাখি, তারপর আমি অন্যদের কাছে যাব। গরু পাচার মামলায় সিবিআই এর রেডারে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সোমবারের আগে অনুব্রত মণ্ডলকে 8 বার তলব করেছে সিবিআই। 6ঠবারের তলবে সিবিআই এর মুখোমুখি হয়েছিলেন অনুব্রত। নবমবারে কি হয় এ নিয়ে জল্পনা চলছিলই।
শেষমেশ অনুব্রত সিবিআই অফিসে গেলেন না। রবিবারই সিবিআইকে তার আইনজীবী মেল করে জানিয়ে দেন শারীরিক অসুস্থতার কারণে সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিতে পারবেন না অনুব্রত মণ্ডল। মেডিকেল চেকআপের জন্য সোমবারই তাকে এসএসকেএমে যেতে হবে। সেই মতো এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএমে পৌঁছন তৃণমূল জেলা সভাপতি। গুঞ্জন ছড়ায় হাসপাতালে ভর্তি হতে পারেন অনুব্রত। সূত্রের খবর অনুব্রতর জন্য প্রস্তুত রাখা ছিল 216 নম্বর কেবিনও। হাসপাতালে পৌঁছে অনুব্রত নানা শারীরিক পরীক্ষা হয়। সূত্রের খবর শ্বাসকষ্ট থাকায় পালমোনারি ফাংশন টেস্টও করা হয়। যদিও চেকআপের পর চিকিৎসকরা জানিয়ে দেন হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তখন ফের জল্পনা, এবার কি হবে? নিজামে যাবেন অনুব্রত? এরই মধ্যে হাসপাতাল থেকে বেরোনোর সময় অনুব্রতকে লক্ষ্য করে ওঠে স্লোগান। সূত্রের খবর সিবিআই জানিয়ে দিয়েছিল হাসপাতালে ভর্তি হতে না হলে সোমবারই অনুব্রতকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। কিন্তু বীরভূমের দাপুটে তৃণমূল জেলা সভাপতি তা করেননি। এসএসকেএম থেকে বেরিয়ে বিকেল 4টে নাগাদ চিনার পার্কে বাড়ি ঢোকেন। আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়েন সোজা বীরভূমের পথে। তার যে মেডিকেল রিপোর্ট সেটা খতিয়ে দেখে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা সিদ্ধান্ত নেবেন যে ফের অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠানো হবে নাকি সিবিআই সরাসরি তার বাড়িতে বা ফ্ল্যাটে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। সেক্ষেত্রে তিনি যদি হাজিরা এড়ান তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এ নিয়ে তারা প্রাথমিক খোঁজ খবর নিয়েছেন। অনুব্রত যেদিন নিজামে গেলেন না সেদিনই তার দেহরক্ষী সাইকেল হোসেনের জামিনের আবেদন আবারও নাকচ করে দিল আদালত। এদিনই গরু পাচার মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিবিআই। 41 পাতার চার্জশিটে অনুব্রতর দেহরক্ষী সাইকেল হোসেনের নাম। নিউজ 18 বাংলা। অর্থাৎ যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সিবিআই এর হাজিরা এড়ালেন, এসএসকেএম জানিয়ে দিল না সেরকম অসুস্থতা নেই যাতে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয়, মেডিকেল বোর্ড জানিয়ে দিল। এই মুহূর্তে একটি আপডেট রয়েছে, চার্জশিট সংক্রান্ত আপডেট রয়েছে, আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, কি আপডেট? দেখো, আজকে তৃতীয় চার্জশিট পড়লো আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলায়, যার মধ্যে 3 জনের নাম উল্লেখ করা হচ্ছে। একজন যেমন হচ্ছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন সাইকেল হোসেন এবং বিকাশ মিশ্র এবং আব্দুল লাতিফের নাম উল্লেখ করা হয়েছে। আব্দুল লাতিফ হচ্ছেন যে গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত, তার একজন আত্মীয়। সে গরু কোথা থেকে জোগাড় হবে সেই কিন্তু সংক্রান্ত বিষয়ে তার নাম উল্লেখ করা হয়েছে। এবং সাইকেল হোসেনের নাম এই জন্য উল্লেখ করা হয়েছে যে সাইকেল হোসেন একজন প্রভাবশালী ব্যক্তির দেহরক্ষী ছিলেন। চার্জশিটে সরাসরি অনুব্রতর নাম উল্লেখ না করা হলেও সে একজন প্রভাবশালী ব্যক্তির দেহরক্ষী ছিলেন সাইকেল হোসেন। সেই কারণে তার কাজ করার সময় তিনি যখন দেহরক্ষীর কাজ করছিলেন সরকারি কর্মচারী হিসেবে, তখন যে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাইকেলের সম্পর্কটা কিরকম ছিল এই পাচারের ক্ষেত্রে চার্জশিটে কি বলা হচ্ছে দীপক? চার্জশিটে যে সিবিআই একটা ইঙ্গিত দিতে চেয়েছে, এই চার্জশিটে কি যে প্রভাবশালী ব্যক্তির নাম বলা হচ্ছে চার্জশিটে সে অনুব্রত মণ্ডলই হতে পারে, এমনই একটা ইঙ্গিত দিতে চেয়েছে। যদিও চার্জশিটে সরাসরি অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করা হয়নি। দেহরক্ষীর কথা বলা হয়েছে এবং বলা হয়েছে সাইকেলের মারফত টাকা আসতো সেই প্রভাবশালী ব্যক্তির কাছে এবং সাইকেলের মাধ্যমে এই গরু পাচারের টাকা লেনদেন হতো। অর্থাৎ সিবিআই যে চার্জশিট পেশ করেছে দ্বিতীয় চার্জশিট, সেখানে এই কথাই উল্লেখ করা হয়েছে, যদিও অনুব্রতর নাম সরাসরি ভাবে বলা হয়নি। তরুণজ্যোতি, অনুব্রতকে বারবার ডাকা হচ্ছে, সরাসরি নাম চার্জশিটে দেওয়া হচ্ছে না, কোথাও একটা মানে সেটা আড়াল করা হচ্ছে না কি হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে পার্থ চট্টোপাধ্যায় হয়ে গেছে, এবার কি টার্গেট অনুব্রত? একটা জিনিস বলো, কোনদিন সরকারি হাসপাতালে গেছো? গিয়েছি অনেক। গেছো সরকারি হাসপাতালে গেলে উইদাউট এনি স্পেশাল এনিথিং, তুমি মন্ত্রী না, তুমি কেউ না, তুমি অনুব্রত যা তুমিও তাই বেসিক্যালি, বরঞ্চ তোমার একটা সম্মান আছে, এটা ওর লোকটার নেই। তুমি গেলে তোমার জন্য উডবার্ন ওয়ার্ডে স্পেশাল রুম বুক হয়ে গেল। তুমি সেকেন্ড টাইম যাচ্ছ, ওল্ড পেশেন্ট টিকিট নিয়ে তোমায় যেতে হতো, গেল না, তুমি নামলে উডবার্ন ওয়ার্ডে রুম বুক হয়ে গেল, সেখানে ডাক্তারদের প্যানেল তৈরি হয়ে গেল, চলে আসলো। এটা ইজ ইট মকারি? স্বাস্থ্যমন্ত্রী আছে না আমাদের রাজ্যের একজন, ইজ ইট মকারি? সাধারণ মানুষ ভর্তি হতে পারে না, বিভিন্ন হাসপাতাল থেকে খবর আসছে লোকজন ভর্তি না হতে পারে, মারা যাচ্ছে। এখানে অনুব্রতর মতো একজন লোক সে এসে ভর্তি হয়ে যাচ্ছে।
যেটা না, ভর্তি তো নেয়নি মেডিকেল বোর্ড, না, না, ওটা এবারে তো এসএসকে কেন বলা যায় নেয়নি? অনেকটাই ঠেলায় না পড়লে তো গরু গাছে ওঠে না। ডাক্তার মানে কোর্টে ওই ডাক্তারদেরও ডাক্তার আছে, ডাক্তারটা হচ্ছে হাইকোর্ট, তারা ডাক্তারবাবুদের হিপোক্রেটিক ওথ মনে করাছিল। আর ভুবনেশ্বর এইমস মনে করে দিয়েছে তোমার কিছু হয়নি, একটা এক্সাম্পল দেখে নাকি, তাদেরও তো চাকরির ভয় আছে না। সিবিআই বলছে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে অনুব্রত যাচ্ছে, মানে চার্জশিট ব্যাপারে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হয়েছে, এখনো ওপেন আছে। কোল বা গরু দুটো জায়গাতে অনুব্রত আছে, তো ছোট কোনো ম্যাটার না, একটা মানে ইন্টারন্যাশনাল একটা ইস্যু, একটা বিভিন্ন রাজ্যের ইস্যু। অনুব্রতকে বারবার ডাকা হচ্ছে, উনি যাচ্ছে না। রাজ্য সরকার তো অদ্ভুত একটা ব্যাপার। আমি যদি আইনজীবী হিসেবে একটা প্রশ্ন রাখি, তাকে বারবার সিবিআই ডাকছে, সে যাচ্ছে না, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ স্টেপ কি নেওয়া যায় না? পরিষ্কার। তাহলে চার্জশিটে অনুব্রত মণ্ডলের নাম কেন দেওয়া হচ্ছে না? সেখানে কি কত একটা সেফগার্ড রাখা হচ্ছে? না, সাপ্লিমেন্টারি চার্জশিট অপশন আছে এখনো, একজন আইনজীবী হিসেবে বৈশানাথাও আছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের অপশন আছে। অনুব্রত বাবুকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দরকার পড়লে তারপর সাবসিকুয়েন্ট যখন নেক্সট চার্জশিটগুলো আসবে ওনার নাম হয়তো আসবে। তদন্তটা কে করছে? তদন্তটা সিবিআই করছে না বিজেপি করছে? আরে বাবা, সিবিআই তাহলে কি করে কি করতে হবে সিবিআই কে? দাদা এইভাবে আপনি তদন্ত করুন, সোজা হিসাব। এটা কি বোঝাই যাচ্ছে তদন্তটা কি হচ্ছে? গরু চুরি করেছে, গরু চুরি টাকা কোথায় যায়? সিবিআই তদন্ত করছে। দাদা আপনি গায়ে মারছেন কেন? হেফাজতে নিতে গায়ে মারছেন কেন? আপনি গায়ে মারছেন কেন? আপনি তো বলছেন আপনি অনুব্রতকে গরু চুরির টাকা কেএমসি তো আসে না, আপনি বিজেপির মুখপাত্র, গরু চুরির টাকা তো কেএমসি তে আসে না, আপনি গায়ে মারছেন কেন? সিবিআই কিভাবে তদন্ত গরু করবে? চুরির টাকা তো কেএমসি তে আসে না, আপনি গায়ে মারছেন কেন? আপনি তো বললেন আপনি গায়ে মারছেন, আমি ওয়ে বললাম, অনুব্রতকে হেফাজতে নেব, আমি ওয়ে বললাম। দরজা চলছে, তদন্ত সঠিক পথে এগোক, সেটাই সাধারণ মানুষ চান। দরজা চলছে। সন্দীপা, ইডি সিবিআই এ রাজ্যে কাজ করলে ভালো করছে, ঠিক করছে, হ্যাঁ ওরা তো দোষী, কিন্তু দিল্লিতে করলে তখন সেটা ভুল, তখন রাজনীতি করা হচ্ছে। এটা তৃণমূল আর তৃণমূলের যারা এজেন্টরা আছেন তাদের মুখে এই কথাগুলো শোনা যায়। শুনতে আমরা অভ্যস্ত হয়েছি। বিজেপির কথা ছেড়ে দিন, বিজেপি তো গত 8-9 বছরে এথিক্স কমিটির চেয়ারম্যান লালকৃষ্ণ আডবাণী যে একটা মিটিং হলো না, পার্লামেন্টের মিটিং হলো না, এথিক্স কমিটি সারদা নারদা নিয়ে একজন সাংসদদেরকে তলব করা হলো না, ওই বিজেপির চেহারা আমাদের জানা আছে। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম যে আমরা তো রাহুল গান্ধীজি, সোনিয়া গান্ধীজি, ওনাদের জন্য তো আমরা সারা দেশব্যাপী আমরা রাস্তায় আন্দোলন করেছি, রাস্তায় নেমেছি। আপনার তৃণমূল কেন পার্থ চ্যাটার্জির এই যে অ্যারেস্ট করেছে সেটার জন্য কেন রাস্তায় নামছে না? পার্থ চ্যাটার্জিকে দল থেকে কেন বহিষ্কার করা হয়েছে? কি মাননীয়া কি বলতে চাইছেন যে মাননীয়া জানেন না এই ঘটনাগুলো হয়েছে? গত 11 বছর ধরে তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, ওই ভদ্রলোক দিনের পর দিন এরকম গ্রাম বাংলা থেকে টাকা তুলে এনে দুর্নীতি জোচ্চুরি করে যাচ্ছে, আর মাননীয়া জানেন না কিছু? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বৈষ্ণব দা 10 সেকেন্ডের রিঅ্যাকশন। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী থাকাকালীন তিনি বারবার প্রত্যেকটি ঘটনাতে সিবিআই তদন্ত চেয়েছেন। আজকে সিবিআই হচ্ছে, এটা কোনো অপরাধ নয় যে বিজেপি করলো কি না করলো। আমার কথা হচ্ছে যে বিজেপির ক্ষেত্রেও তাই ঘটা উচিত, সেখানেও দুর্নীতি দুর্বৃত্তায়ন আছে, সেটাও করা উচিত। কারণ এটা প্রমাণিত হয়েছে, অনেক নেতার নাম পরিষ্কারভাবে এসছে সারা দেশে, যারা প্রচুর পরিমাণ টাকার পাহাড় তৈরি করেছে, তার মধ্যে তো জয় সাহা আছেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে পার্থবাবু সম্পর্কে আজকে লুকোনোর কি আছে? এ তো চার্ট বেরিয়ে গেছে, এ তো ভাবাই যায় না। আমরা তো অনেক সময় একসঙ্গে সরকারি কোনো একটা মিটিংয়ে গিয়েছি, আমরা কিছুটা মনে করছিলাম যে বোধহয় কিছুটা ভালো, কিছুটা মনে হলো সুবিধাজনক। এখন তো সব দেখে অবাক লাগছে। কি এখন সবাই দেখে অবাক হচ্ছে এবং সাধারণ মানুষ তারাও ভাবছে যে আমাদের টাকায়, সে তৃণমূল হোক, বাম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে সমস্ত নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তারা কি সাধারণের টাকাতেই ফুলে পেঁপে উঠছে? আর সাধারণ মানুষের অবস্থানটা কোন জায়গায়? মাসের শেষে যখন ইলেকট্রিসিটি বিলটা আসে সেটা দেখে চোখ কপালে ওঠার মতন। সেই সমস্যার সমাধান করতে কি চাইছে এবার কেন্দ্র, যে কারণে বিরোধীরা এক কাট্টা হচ্ছে? না সত্যি বিদ্যুৎ সংশোধনী বিল জনবিরোধী বিল? আপনাদের জানাবো। সোমবার লোকসভায় পেশ হলো বিদ্যুৎ সংশোধনী বিল। এ নিয়ে শুরু থেকেই শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। কিন্তু কেন, কি রয়েছে এই বিলে? কেন এই সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সরব বিরোধীরা? নয়া সংশোধনী অনুযায়ী বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে বেসরকারি সংস্থার প্রবেশের পথ আরো প্রশস্ত হবে।
মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডারের মতোই বিদ্যুতের ক্ষেত্রেও পছন্দ মতো সংস্থা বেছে নেওয়ার স্বাধীনতা পাবেন গ্রাহকরা। দেশে কেন্দ্রীয়ভাবে একটি বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন তৈরি হবে। বিদ্যুতের সর্বোচ্চ এবং ন্যূনতম মাসুল ঠিক করবে এই কমিশনই। এই বিল ঘিরেই বিবাদ তুঙ্গে। বিলের পক্ষে মোদী সরকারের যুক্তি, সংশোধনী আইনে পরিণত হলে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে কোনো একটি সংস্থার একচেটিয়া কারবার বন্ধ হবে। কোনো সংস্থা ইচ্ছে মতো মাসুল নিতে পারবে না। কোনো নির্দিষ্ট একটি সংস্থার থেকে বিদ্যুৎ নিতে গ্রাহকরা বাধ্য থাকবেন না। টেলিকমের মতো বিদ্যুতেও পছন্দের সংস্থা বেছে নিতে পারবেন গ্রাহকরা। কেন্দ্রের এই সব যুক্তি অবশ্য মানতে নারাজ বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন কৃষক সংগঠন। তাদের দাবি, মোদী সরকারের বিদ্যুৎ সংশোধনী বিল পাস হলে সরকারি বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির ধীরে ধীরে শির দাঁড়াই ভেঙে যাবে। কারণ বেসরকারি সংস্থা প্রথমে হয়তো কম দামে বিদ্যুৎ দেবে, এতে পুরো বাজারটাই তাদের হাতে চলে যাবে। সরকারি বিদ্যুৎ সংস্থা লাটে উঠবে, তখন বেসরকারি সংস্থাগুলি ইচ্ছেমতো দাম বাড়াবে। আবার অনেকের আশঙ্কা, মুনাফার জন্য বেসরকারি সংস্থাগুলি মূলত শহরে বিনিয়োগ করতে চাইবে, গ্রামের দিকে তারা হয়তো কম জোর দেবে। ফলে গ্রামাঞ্চলে ভর্তুকিতে বিদ্যুৎ দিতে হবে সরকারি বিদ্যুৎ সংস্থাকেই। এতে সরকারের ওপর চাপ বাড়বে, তখন ভর্তুকি কাটছাট করে বিদ্যুতের মাসুল বাড়ানো হতে পারে। এতে কৃষির খরচ বাড়বে, ফলে ফসলের দামও বাড়বে। আখেরে চাপে পড়বেন গরিব এবং মধ্যবিত্ত। এখানেই শেষ নয়। বিজেপি বিরোধী দলগুলির দাবি, বিদ্যুৎ বিলের এই সংশোধনী আঘাত করবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও। কারণ কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন তৈরি হলে রাজ্যের কমিশনগুলি কার্যত গুরুত্বহীন হয়ে পড়বে। যুক্তির এই যুদ্ধে শেষমেশ জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। নিউজ 18 বাংলা। আমি এই বিষয়টাতে বরং রাজনৈতিক নেতাদের কাছে একটু পরে যাব, তবে সুমন দা, কলকাতার বাসিন্দাদের এই সমস্যাটা কিন্তু পড়তে হয়। মানে আমরা মাঝে মাঝে এমন একটা হিউজ বিল দেখি, সত্যি চোখ কপালে ওঠার মতন, যে কোনো হিসেব থাকে না। এটা একটা, আর বিশেষ করে আমফানের সময়টা আমার মনে পড়ে, যখন বিভিন্ন মোড়ে মোড়ে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে যে আমার বাড়িতে সার্ভিস নেই, তখন অনেকেই বলেছিল যদি আরো বেশ কিছু বেসরকারি সংস্থা থাকতো তাহলে প্রতিযোগিতা থাকতো, সাধারণ মানুষ সার্ভিসটা ঠিকঠাক পেতেন। সেটা কি এই বিলে কোনো রকম অ্যাসিওর করা হচ্ছে? দেখুন, মানে ভারতবর্ষের অর্থনীতি যখন মানে খুলে দেওয়া শুরু হয় বা যখন উদার অর্থনীতি শুরু হয়, এখানে কংগ্রেসের প্রতিনিধি আছেন, মনমোহন সিংহ সেই দরজাটা খুলতে শুরু করেছিলেন। কিন্তু বিজেপির ক্ষেত্রে যেটা সমস্যা, অর্থাৎ আমরা কৃষি বিলের ক্ষেত্রে যেটা দেখেছি, যেটা কংগ্রেসও বারবার অভিযোগ করে, যে বিজেপি সবসময় কিছু ফেভার্ড ইন্ডাস্ট্রিয়াল হাউসকেই সুযোগ দেয়। আমি উদাহরণ দিতে চাই না, উদাহরণ দিলেই আবার বিজেপির লোকরা রেগে যাবেন। সেটা হচ্ছে গুজরাটের একটি পার্টিকুলার পোর্টেই বারবার এসে মাদক নামে, ঠিক আছে। দ্য প্রবলেম ইজ এই যে বিজেপির ফেভারিটিজম, সেইটা হচ্ছে চিন্তা। দেখুন, আপনি দরজা খুললেন, কিন্তু সেটা যেন বিজেপি দরজা খুলেছে, কিন্তু যদি আপনি দেখেন ভারতবর্ষের 8টি এয়ারপোর্টই একটি বিশেষ গোষ্ঠীর হাতেই গেছে। আর আমি আগের একটা পয়েন্টে জাস্ট একটা পয়েন্ট তরুণজ্যোতি তিওয়ারিকে বিজেপির প্রতিনিধি হিসেবে মনে করাতে চাইব। উনি একটা অসাধারণ যুক্তি দিয়েছেন। ডাকা হবে, যদি তিনি ফেল করেন তাহলে তাকে সরাসরি অ্যারেস্ট। তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকে যদি সিআইডি 8 বার ডাকে এবং হেমন্ত বিশ্ব শর্মা হাজিরা না দেয় ঝাড়খণ্ডের অপারেশন লোটাস মামলায়, তাহলে হেমন্ত বিশ্ব শর্মাকেও অ্যারেস্ট করা হবে। তো পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, আমি মনে করিয়ে দিই, আসলে আমরা তো ভারতবর্ষে বাস করছি, সেখানে আইনের শাসন এক হওয়া উচিত। শনিবার দিন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের শিল্পমন্ত্রী রাকেশ সাচান কোর্ট রুম থেকে উধাও হয়ে গেছেন যখনই তিনি দোষী হিসেবে তাকে কোর্ট রায় দিয়েছে, ঠিক আছে। তো আমরা ভারতবর্ষের মানে উত্তরপ্রদেশের জন্য এক রুল, আসামের জন্য এক রুল, কারণ ওখানে বিজেপির সরকার আছে, আর পশ্চিমবঙ্গের জন্য আলাদা রুল, এটা হতে পারে না। একদম। আমি এইটা নিয়ে অবশ্যই তরুণজ্যোতির রিঅ্যাকশন, তারপর আমি বিদ্যুৎ রিলেটেড রিঅ্যাকশন নেব। না, নিরপেক্ষ, আইদার তুমি বলো আমি নিরপেক্ষ নয়, অথবা আমি বলো নিরপেক্ষ। বেকার একটা মুখোশ পরিয়ে নিরপেক্ষতার বলার কারণ কি আছে? অবভিয়াসলি কাউকে বারবার ডাকা হচ্ছে, সে যদি হাজির না হয়, তার এগেনস্টে যদি ইনক্রিমিনেটিং মেটেরিয়াল থাকে, তাকে অ্যারেস্ট করার রাস্তা আছে, XYZ যেই হোক না কেন। সুমন দা সাংবাদিক, উনি নিশ্চয়ই জানবেন এটা। সেকেন্ড অ্যাসপেক্ট আমার এই বিদ্যুৎ নিয়ে আসছে, মানে হিমন্ত বিশ্ব শর্মার নাম উঠছে, শিল্পমন্ত্রীর নাম উঠছে। আমি এক্সাম প্র্যাকটিক্যালি বললাম, বললাম তো, ইনক্রিমিনেটিং যদি মেটেরিয়ালস থাকে
পুলিশের কাছে যদি থাকে অথরিটি, ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল যদি থাকে তার এগেইনস্টে, তো অবভিয়াসলি করতে পারে, মানে তখন বলা হবে না যে সিআইডি কে রাজনীতি হিসেবে ব্যবহার অবভিয়াসলি করা করতে পারে। সেকেন্ড আসপেক্ট আমি আসছি, ইলেকট্রিসিটি নিয়ে কথা হচ্ছে, প্রাইভেট সেক্টর বিশেষ বিশেষ শিল্পপতিদের ফেভার না আসছে প্রাইভেট সেক্টর। আচ্ছা টাটা পাওয়ার না স্বাধীনতার আগে এস্টাবলিশ হয়েছিল 1911-এ, রিলায়েন্স পাওয়ার 1995-এ লাইসেন্স পেয়েছিল, তখন বিজেপি ছিল না, জেএসডব্লিউ 1994-এ, এসজেইউএন, এখানে অনেক দল আছে, আমার মানে দাদা বৈশ্বনাথ দ্বারা আছেন। ক্যালকাটাতে প্রাইভেট অপারেটর নেই, সিএসসি গভর্নর অর্গানাইজেশন, সিএসসি পার ইউনিট নেয় 8 টাকা 92 পয়সা, অন্যান্য রাজ্যে 6 টাকা 6.5 টাকা। এই সিএসসি রাজস্থানে গিয়ে 4.5 টাকা ইলেকট্রিসিটি দেয়। কেরালার আছে দাদা, আমার পাশে কেরালা বসে আছে, দাদা বসে আছে, এক্ষুনি কেরালা অনেক কথা বলবেন। কোচি ইলেকট্রিক প্রাইভেট লিমিটেড কোম্পানিটা প্রাইভেট অপারেটর নয়, ওখানে প্রাইভেট অপারেটর নেই। প্রাইভেট অপারেটর যদি আসে, কম্পিটিশন যদি থাকে, অবভিয়াসলি মানুষের কাছে চুজ করার অপশন থাকে। মানে মানুষ সার্ভিস পাবে তো বিশেষ বিশেষ শিল্প। আমি এক্সাম্পল দিচ্ছি, মোবাইল ইউজ করি তো আমরা। আগে ডেটা প্রাইস কি ছিল, আজকের দিনে ডেটা প্রাইস কি, আগে কল চার্জ কি ছিল, আজকের দিনে কল চার্জ কি। কিন্তু সেক্ষেত্রে আরো একটা অভিযোগ আছে, বিশেষ একটা সংস্থা, শিল্পপতির সংস্থা, তারা প্রথমে অভ্যাস দিয়েছেন ফ্রিতে ব্যবহার করুন, যেই সেই অভ্যাসটা তৈরি হয়ে গিয়েছে তারপর তার চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে চার্জটা কি, আজকে থেকে 10 বছর আগে তুমি যখন আমরা কলেজে পড়তাম বা তার পরবর্তীকালে 2005, 6, 7 ওই সময় ডেটা চার্জ কি ছিল, স্পিড কি ছিল, ফ্যাসিলিটিস কি ছিল, আজকে কি মানুষের কাছে চয়েস অপশন। আমি অন্যদের কাছে যাচ্ছি, তবে প্রাক্তন বিদ্যুৎ কর্তার কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম, তিনি কি বলছেন যে যদি এই বিল পাস হয় তাহলে রাজ্যের কি অবস্থান হবে, একবার শুনুন। ভালোভাবে যদি দেখা যায় তাহলে এই আইনটা যেটা দেখতে পাচ্ছি আমি, প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় ক্ষমতা বাড়ানো, রাজ্য সরকারের ক্ষমতা কমানো, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে গ্রাহক স্টেক হোল্ডার বা গ্রাহকদের যে মতামত দেওয়ার গুরুত্বের জায়গা ছিল সেই জায়গাটা কমিয়ে দেওয়া। তৃতীয় হচ্ছে প্রতিযোগিতামূলক বিদ্যুৎ বন্টনের যে ব্যবস্থা করার কথা সামগ্রিকভাবে বলা হলেও কিন্তু তার এত আইনি ফাঁক থেকে গেছে যেটা আইনি জটিলতায় খুব একটা সাকসেসফুল হবে। সদীপা, আমি আসবো পরে। দেখুন, এটা বারবার বিরোধীদের উপর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে যে বিরোধীরা নাকি এর বিরোধ করছে। শুনুন, অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন কোনো দল করে না, নিরপেক্ষ একটি অ্যাসোসিয়েশন। ওনারা 27 লাখ ইঞ্জিনিয়াররা কালকে থেকে ধর্মঘটে মানে আন্দোলনে নামতে চলেছে এই বিলটির জন্য এগেনস্টে, এবং বারবার বলেছে। এবং তার মধ্যে একটা পয়েন্ট আছে যে যখন কৃষি আন্দোলন হয়েছিল, মানে এই যে কৃষি বিলটা আনা হয়েছিল, সেখানে কিন্তু রীতিমতো কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে আমরা উইদাউট এনি ডিসকাশন এই বিদ্যুৎ বিলটা আমরা আনবো না। সেখানে 4 নম্বর পয়েন্টে লেখা ছিল, সেখানে কিন্তু সংযুক্ত মোর্চার সাথে সেই যে ডিলটা হয়েছিল সেটাকে ব্রিজ করা হয়েছে। 2, 3 নম্বর হচ্ছে এই যে বারবার বলা হচ্ছে যে জাতীয় কংগ্রেস বেসরকারিকরণ ঢুকিয়েছে, কিন্তু এই যে হেভি ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে এরিয়াগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলো আছে, সেখানে কিন্তু মূলত সরকারি কোম্পানিগুলোকে মানে সরকারি বিদ্যুৎ সংস্থাকেই বরাদ দেওয়া হতো, সেখানে এখন ঢুকে যাবে প্রাইভেট সংস্থা। তাহলে কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থাগুলোর লাভটা কি হবে? তাহলে তো সেটা সংকুচিত হয়ে যাবে, সাধারণ মানুষের লাভ হবে কিছুতেই হবে না। সারা দেশে এই বিলটা আসছে, যেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা বেআইনি, বিশ্বাসঘাতকতা করছে নরেন্দ্র মোদী। দাদা কেরালায় কেন আছে কথাটা বলছি, এই বিলটা হচ্ছে সারা দেশের আইন তৈরি করা হচ্ছে, এটা বুঝুন আগে। প্রথম হচ্ছে সারা দেশে একটা আইন তৈরি করা হচ্ছে, মাল্টি এজেন্সিকে নিয়োগ করতে পারবে যে কোনো সময়। এতে ক্ষতি হবে সব কৃষকদের, সাধারণ মানুষদের, গ্রাহকদের ক্ষতি হবে। চাষে যেমন এমএসপি পাচ্ছে না, মিনিমাম সাপোর্ট প্রাইস মানে বলছেন পুরো বিষয়টা কেন্দ্রের হাতে চলে আসবে, রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকবে না, চলে যাবে। তার যারা পার্টনার আছে সেই এজেন্সিরা এগুলো ধরবে। এবং সমস্ত গুজরাটে একটা ক্ষেত্রে সুমনবাবু আছে জানেন, আজকে গুজরাটই হচ্ছে সমস্ত রাজ্যে, সমস্ত দেশের সমস্ত কিছু ইকোনমিক সেক্টরকে হাতে ধরে কবজায়। অবস্থা কি হয়েছিল, তারপর বৈশ্বনাথের কাছে গিয়ে তারপর আমি তরুণ জ্যোতির কাছে আসছি। আজকে লোকসভার অবস্থা কি ছিল একবার দেখুন। एक सेकंड, जब कानूनन बात है तो कानूनन बात करो। क्या ये सरकार बिल ला सकती, नहीं ला सकती? कानूनी परिधि से बात कीजिए, आप भाषण मत दीजिए। नो, गलत तरीका आपका। I oppose the introduction of the Electricity Amendment Bill. This is an anti-people bill. This bill clearly violates
the principle of cooperative federalism in our country. তিন কৃষি আইন ঘিরে ঝড় উঠেছিল দেশ জুড়ে। একযোগে মোদী সরকারকে আক্রমণে নেমেছিল বিরোধীরা। কৃষি আইনের পর এবার শাসক বিরোধী সংঘাতের কেন্দ্রে বিদ্যুৎ বিল। সোমবার লোকসভায় পেশ হয় বিদ্যুৎ সংশোধনী বিল। বিরোধীরা একসুরে দাবি করে বিল প্রত্যাহার করতে হবে। I oppose the introduction of the Electricity Amendment Bill. This is an anti-people bill. This bill seeks to transfer state-owned power utilities to private hands. This bill clearly violates the principle of cooperative federalism in our country, as has been stated by my colleague also. The bill puts more power in the hands of central government, effectively diluting the powers of the state government. This goes against list 3 concurrent of the constitutions, where electricity is a concurrent subject. কৃষি আইনের প্রতিবাদে পথে নেমেছিলেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কৃষকরা। কার্যত অচল হয়ে পড়েছিল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। পিছু হটে 3টি কৃষি আইন প্রত্যাহার করতে হয়েছিল মোদী সরকারকে। কেন্দ্রের এই বিদ্যুৎ বিল নিয়েও আপত্তি জানিয়েছে উত্তর ভারতের কৃষক সংগঠনগুলি। তাদের আশঙ্কা, বিদ্যুতে কৃষকদের যে ভর্তুকি দেয় সরকার, নয়া বিধি চালু হলে ঘুরপথে তা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি বিদ্যুতের মাসুল বাড়লে কৃষিকাজের খরচও বাড়বে। ये मैं चिट्ठी दिखाना चाहती थी जो सरकार ने किसानों को दी थी, जहां क्लियरली लिखा हुआ है कि ये बिल पार्लियामेंट में इंट्रोड्यूस होने से पहले किसानों के साथ, स्टेक होल्डर्स के साथ सलाह करी जाएगी। पार्लियामेंट में इंट्रोड्यूस होने से पहले। तो क्या अब लिखी हुई चिट्ठी सरकार की तरफ से भी उसका कोई मतलब नहीं है? ये बिल्कुल किसानों के साथ धोखाबाजी है। जो सब्सिडी मिलता है किसानों को वो मिलता रहेगा, इसमें कहीं उसे संबंध में प्रावधान नहीं है। कोई सरकार चाहे कि और सब्सिडी दे दे किसानों को, उसका भी छूटे, उसका इस संबंध में कोई प्रावधान इस बिल में है ही नहीं है। পর্যবেক্ষকদের একাংশের মতে, মুখে জবাব দিলেও বিদ্যুৎ বিল নিয়ে কিছুটা হলেও পিছু হটতে হয়েছে মোদী সরকারকে। বিলটিকে তারা স্ট্যান্ডিং কমিটিতে পাঠিয়েছে। বিল নিয়ে পরবর্তী আলোচনা সেখানেই হবে। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বৈষ্ণবদা, একটা কথা বারবার বিরোধীরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই বিদ্যুতের বিল নিয়ে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি ক্ষমতায় আসার পর সেই কোনো এক বিদ্যুৎ সংস্থার মনোপলি করেছেন। না, এটা তো দেখুন আলোচনাটা হচ্ছিল একটা প্রেক্ষিতে, প্রশ্নটা আপনি আমাকে আর একটা প্রেক্ষিতে করছেন। আপনি সেই প্রেক্ষিতে আমি বলছি যে সৌগত দা যেটা বলেছেন, যেটা একটা জনবিরোধী বিল, কারণ 700 জন কৃষক মারা গেছিল কৃষি আন্দোলন করতে গিয়ে, সেটা আপনারা জানেন। আজকে সেই কৃষকদের স্বার্থ বিরোধী একটা, সেখানে 2020-তে যে প্রোটেস্ট হয়েছিল তার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে বিদ্যুতের এই বিলটার প্রসঙ্গটাকে নিয়ে। আজকে সেটাকে জোর করে প্রাইভেটাইজেশন করা হচ্ছে, কৃষকদের স্বার্থ, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। আর আপনারা যেটা এইখানকার বেঙ্গলের প্রেক্ষিতে আপনারা প্রশ্ন করছেন, এটা বিরোধীরা কখনো কখনো এটা তোলে, কিন্তু আজকের প্রসঙ্গটাকে আমরা কেউ বাদ দিতে পারি না। উনি বলছেন যে আদানিকে সব এয়ারপোর্ট বিক্রি করে দেওয়া হয়েছে, গুজরাটকে টোটাল ইকোনমিটাকে গুজরাট থেকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে টোটালটাই সেন্ট্রালাইজ করে নেবে, সমস্ত ক্ষমতাটা ওরা নিজেরা হাতে নিয়ে নেবে, তাহলে বিরোধী দল হিসাবে আমরা তার প্রতিবাদ করব না। আজকে সেই প্রতিবাদই তো পার্লামেন্টের ভেতরে তৃণমূল কংগ্রেসের সৌগত রায়রা করেছেন, সেটাই আমাদের কথা। কিন্তু অনেকে তো এটাও বলছে যে প্রতিযোগিতা বাড়লে সাধারণ মানুষ সার্ভিসটা ভালো পাবেন। এটা একদম আমার মতে এটা একদম ভুল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এটা আমি যেটুকু বুঝি তাতে এইটুকু বুঝি যে জনস্বার্থে এই বিলটা, এই বিরোধী জনস্বার্থ বিরোধী বিল, এবং এইভাবে যদি প্রাইভেটাইজেশন করা হয় তাহলে আমাদের সাধারণ মানুষ, দারিদ্র সীমার নিচে বসবাস সাধারণ মানুষের প্রচন্ড রকম অসুবিধা হয়, বিশেষ করে জনবিরোধী বিল, জনস্বার্থ বিরোধী বিল। আপনি কি বলবেন, মানে কি যুক্তি দেখাবেন যে এটা জনস্বার্থ বিরোধী বিল নয়, না কৃষি বিলের মতো আবারও পিছু হতে হবে বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে? দুটো ছোট্ট এক্সাম্পল দিই শর্মিষ্ঠা। আমার ইনকাম, আমি আমার কথা বলি, আমি হার্ড অ্যান্ড ইনকাম, আমার খাটনির পয়সা, তোমারও তাই। কোনো প্রসিদ্ধ মলে, ব্র্যান্ডেড মল, প্রচুর ব্র্যান্ডেড জামা কাপড়, তুমি যখন তখন ঢুকে জামা কাপড় কিনতে পারো? নর্মাল মানুষরা পারে না, নেতা মন্ত্রীদের কথা ছেড়ে দিলাম। তো সেরকম একটা ল্যান্ড সরকার কোনো একটা কোম্পানিকে দিয়েছিল যে এখানে পাবলিক পারপাসে ইউটিলাইজ করার জন্য।
সেটা দিয়ে দেওয়া হলো একটা মলকে, সেটা মল হলো। কলকাতার সবচেয়ে দামি ব্র্যান্ডেড কোম্পানিগুলো ওই পার্টিকুলার মলে আছে। তার কারণ কি? কারণ সেই বাবুটা, সেই কোম্পানির মালিক, সে আমাদের মাননীয়া যে ছবি বিক্রি করে দল চালায়, ছবি কেনেন। মানে এটাকে ডিফেন্ড করা হচ্ছে না, না ডিফেন্ড করছি না, ডিফেন্ড করছি না, ডিফেন্ড একদমই করছি না, সুযোগ সুবিধা করে দিচ্ছে, শেষ করতে দাও, অবশ্যই শেষ করতে দাও। আমার প্রশ্ন ডিফেন্ড করা হচ্ছে এই উদাহরণ দিয়ে। না না, সোজা হিসাব, যারা এখানে বসে বসে প্রাইভেট অপারেটরদের এগেইনস্টে কথা বলছে, তারা মানে নিজের ঘরটা পরিষ্কার করো আগে। কলকাতাতে যারা ইলেকট্রিসিটি সাপ্লাই করে তার কত, দুটো উদাহরণ জানতে চাইছি, মানে দুটো আমাকে যুক্তি দেখানো হোক যে এটা কেন মানুষ জনস্বার্থ বিরোধী নয়, যেটা বিরোধীরা বারবার অভিযোগ করছে। মাল্টিপল অপারেটর থাকলে রেটের কম্পিটিশন থাকবে, মানুষের যার কাছে ইচ্ছা হবে তাই নেবে। আমি আজকে কলকাতায় বসে থেকে কলকাতা সিএসসি হায়ার রেটে ইলেকট্রিসিটি বিক্রি করছে আমাদেরকে, কয়দিন আগেও দাম বাড়লো। সেই মমতাকে কি টাকা দেয়, মমতার ছবি কেনে না কেনে, আমরা জানি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটা মাসুল বেঁধে দেওয়া হয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মাসুল বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু 300 ইউনিটের কম কারোর বাড়িতে নরমালি খরচা হয় না। 300 ইউনিট পার করলে তোমার 8 টাকা 92 পয়সা সিএসসি রেট। আজকে দাদা বসে আছে বামফ্রন্ট এত এত ডায়লগ গুলো দিচ্ছে জনবিরোধী, এই সিএসসি অপারেট করলে শুরু করবে থেকে, সিএসসি বারবার আনতে হলো কার সময় থেকে? বামফ্রন্টের আমল থেকে। কেরালায় প্রাইভেট অপারেটর চলে, যেখানে কেরালা ছাড়া আমাদের কোনো শাখা নেই বলে বামফ্রন্ট, সেখানে প্রাইভেট অপারেটর আছে, তো তাদের জায়গাগুলো চলে। আজকে এখানে বিরোধিতা হচ্ছে, মানুষ কিচ্ছু বোঝে না, মানুষ খুব বোকা নাকি? দেশের একটা আইন। সুমনদা, আমার দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে যে আপনারা যাদের বাইট দেখাচ্ছিলেন তার মধ্যে একজনের বাইট ছিল যার নাম হাসিরমাত কৌর বাদল, যিনি অকালি দলের নেত্রী, এই সেদিন পর্যন্ত বিজেপির পার্টনার ছিলেন, শরিক দলের ছিলেন। তিনি যখন কৃষকদের দাবির কথা বলছেন তখন তার একটা ভ্যালিডিটি পয়েন্ট আছে। আমি বিজেপির প্রতিনিধির বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে প্রাইভেট পার্টিকে অ্যালাউ করা উচিত, প্রতিযোগিতা থাকা উচিত। খুব মানে 7 দিনের মধ্যে বিএসএনএল এর জন্য কেন্দ্রীয় সরকার 1,60,000 কোটি টাকা বরাদ্দ করেছে। 8 বছর ধরে অপেক্ষার পর এখানে বামেদের প্রতিনিধি দল আছে, কেন বরাদ্দ করা হলো? কারণ সবাই জানে বিএসএনএল কে ওই সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিকে বেচা হবে বলে তার আগে তার দর বাড়ানো হচ্ছে। ফলে অবশ্যই খোলা বাজার অর্থনীতি হোক, কিন্তু সেটা যেন ক্যাপিটালিজম না হয়। বিজেপির ঘনিষ্ঠ যারা নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুরে বেড়ায়, যারা অস্ট্রেলিয়ায় গিয়ে কয়লা খনি নেয়, তাদেরকে দেওয়ার জন্য যেন আপনি আজকে টেলিকমটাকে, বিএসএনএলটাকে প্রথমে রুগ্ন করলেন, তারপর 1,60,000 কোটি টাকা দিলেন, সেটা যেন না হয়। এটা কি কেউ নিশ্চিত করে বলতে পারবে যে এই যে পাওয়ার সেক্টর, আমিও বিশ্বাস করি যে কলকাতা শহরে বিদ্যুতের দাম চড়া এবং টাটা পাওয়ার কবে থেকে আছে আমি সেটাও জানি, কিন্তু আদানিকে কোথায় কোথায় দেওয়া হবে না এটা বিজেপির প্রতিনিধি নিশ্চিত করে লিখে দিতে পারবেন তো? একদম একদম। না না, সুমনদা এতগুলো কথা বলছে, সুমনদা পার্ট টাইম জ্যোতিষগিরি করে কিনা আমার জানা নেই। প্রশ্নগুলো তো উঠছে, প্রশ্নগুলো তো উঠবে, বলছে প্রশ্ন করলে জ্যোতিষ হয়ে যাচ্ছে। হাইপোথেটিক্যাল কথাবার্তা, প্র্যাকটিক্যালিটি আর হাইপোথেটিক্যাল কথাবার্তার মধ্যে দুটো এক নয়। উনার অনেক কিছু মনে হতে পারে, আমারও অনেক কিছু মনে হয়। উনি নিজেকে নিরপেক্ষ বলছেন, উনি নিরপেক্ষ না, কোনো পার্টিকুলার দলের হয়ে ইনডাইরেক্টলি কথা বলছেন, সেটাও পরিষ্কার। কিন্তু এর মানে তো এটা না যে উনি যেটা ভাবছেন সেটাই সত্যি। বিএসএনএল যদি বলা হয়, বিএসএনএল যবে আসলো, বিএসএনএল কবে ফর্ম করা হয়েছিল, বিএসএনএল সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট ছিল, তারপরে 10 বছর বিএসএনএল কিভাবে চালু করানো হয়েছিল, বিএসএনএল কি হয়েছিল সেগুলো দেখা উচিত তো। বিএসএনএল এই বিগত আপনাদের ক্ষমতায় আসার পর থেকে কি অবস্থা চলেছে? তার আগে 10 বছর দেখুন, তার আগে 10টা বছর দেখুন, ধর্মঘটে 10টা বছর দেখুন, আগের বছরের কন্টিনিউয়েশনটা তো এতগুলো বছর চলেছে, আপনারা কবে ক্ষমতায় এসেছেন? 10টা বছর দেখুন, 2004 থেকে 2010 দেখলাম, কিন্তু 2014 থেকে তো আমার 2022টাও দেখতে হবে। 2004 থেকে 2014 তো বেসিনা কন্ডিশন দেখুন। আজকে টেলিকম সেক্টরে কম্পিটিশনের প্রাইভেট সেক্টরগুলোকে ঢুকিয়ে তারপর সরকারি ডিসকাউন্টগুলোকে রুগ্ন করা, তারপর সেই সরকারি ডিসকাউন্টটাকে প্রাইভেট যারা মালিকানা আছে এবং দুজনই আছে, যে হাম দো হামারে দো, আদানি এবং আম্বানি, তাদের হাতে জিনিসগুলোকে সাধারণ মানুষের অবস্থার উন্নতি হবে কিনা সেটাই প্রশ্ন। আমরা আজকে অনুষ্ঠান যে জায়গা থেকে শুরু করেছিলাম যে রাজনৈতিক নেতাদের সম্পত্তি প্রতিপত্তি বেড়ে চলেছে, আবার সাধারণ মানুষের টাকায় কি শুধুমাত্র বেশ কয়েকজন শিল্পপতির প্রতিপত্তি বেড়ে উঠবে, সেটা সাধারণ মানুষই ঠিক করবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাকেও, সঙ্গে থাকুন। চুল পড়ার সমস্যা